নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। বাগান শ্রমিকদের সঙ্গে পাতা তুলে মন জয় মুখ্যমন্ত্রী, চা পর্ষদের নির্দেশিকা নিয়ে উদ্বেগ প্রকাশ। জনসমুদ্রে ভেসে মনোনয়ন জমা রাজু বিস্তার, মহাকাল মন্দিরে পুজো দিয়ে বললেন জয় গোর্খা। অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি পতাকা, শহরে শুরু রাজনৈতিক চর্চা। এখন খবর বিস্তারে। চা পর্ষদের নির্দেশিকা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। যে সমস্ত চাষিরা নিজেদের জমিতে চাষ করে তাদের থেকে যাতে চা কেনা বন্ধ না করেন বাগান মালিকেরা, এমনই আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি স্থানীয়দের চা পরিবেশনও করেন তিনি। বুধবার চালসার আইবি চা বাগানে যান মুখ্যমন্ত্রী। সেখানে বিভিন্ন চা বাগানে গিয়ে চা পাতা তোলেন তিনি, সাথে নিজের হাতে চা পরিবেশন করেন। এদিন তিনি জানতে পারেন এলাকায় বেশ কয়েকজন চাষি রয়েছে যারা 5 বিঘে জমির ওপর চাষবাস করে জীবনযাপন করছেন, কিন্তু চা পরিষদের নির্দেশিকা অনুযায়ী কোনো চা পাতা বাগানে রাসায়নিক পদার্থ পাওয়া গেলে সেই চা পাতা তৈরি করাতে বন্ধ করে দেওয়া হবে এবং তাতেই প্রায় 10 লক্ষ চাষিদের রুজি রুটিতে টান পড়তে পারে বলে আশঙ্কা মুখ্যমন্ত্রীর। এদিন তিনি বলেন, যা সমস্যা রয়েছে তা নির্বাচনের পরে প্রশাসনিক স্তরে আলোচনা করে সমাধান করা হবে, কিন্তু তাদের কাজ বন্ধ করে দেওয়া অনুচিত। মালিকেরা যাতে এই চাষিদের থেকে চা কেনা বেচা বন্ধ না করে তার জন্য এদিন আবেদন জানান মুখ্যমন্ত্রী। এবং নির্মলদা এরা সবাই আমাকে এই ব্যাপারটা জানান যে এখানে প্রায় 10 লক্ষ চা শ্রমিক আছেন যারা নিজেরাই 5 বিঘে পর্যন্ত তাদের জমির সীমানা, যেখানে এক একটা বড় চা বাগানে ধরুন 250 একর 500 একর এরকমও থাকে। এরা নিজেরাই নিজেদের চা পাতাটা তৈরি করে এবং এরা চা শ্রমিক, মানে একটা চায় কৃষকদের যে বলা যেতে পারে, চায় শ্রমিকও বলতে পারেন, চায় কৃষকও বলতে পারেন। এরা নিজেরা যেটা তৈরি করে সেটা যারা পাতা তৈরির কারখানা তারা এদের থেকে কেনে, তাতে তাদের চলে যায়। কিন্তু 2015 সালে একটা ইনস্ট্রাকশন দিয়েছিল টি বোর্ড, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যে এদের এখানে কিছু পোকামাকড় আছে যেটা জন্য এটা বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু পরে আমরা খবর নিয়ে জানলাম এদের কোনো টাইম দেওয়া হয়নি, কি পোকা সেটা ডিটেলসে জানা হয়নি। ধরুন আমার ঘরে যদি কেউ বলে তোমার ঘরে একটা সাপ ঢুকেছে, সাপ ঢুকতেই পারে, কিন্তু সাপটা কেউটে না গোখরো না কালাজ, আমরা তো জানতে হবে, না জলডোরা। এক একটা সাপের এক এক রকম বিষয়, এদের জানতেই দেওয়া হয়নি অ্যাকচুয়াল কি ঘটনা, কেন এরা ভিকটিমস হচ্ছে। এর ফলে 10 লক্ষ চা শ্রমিকের যারা নিজেরা 5 বিঘে জমির, 5 বিঘে জমি মানে আপনারা জানেন খুব ছোট্ট জায়গা, 5 বিঘে জমি মধ্যে তারা করে, তাদের সবটাই বন্ধ হয়ে গেছে এবং 10 লক্ষ চা শ্রমিক বেকার হয়ে গেছে। আমি সবটা শুনে ওনাদের রিকোয়েস্ট করলাম ওনারা যেন বন্ধ না করেন, কাজ চালিয়ে যান। কেন এই প্রবলেমটা হচ্ছে আমরা সেটা রিসার্চ করে আফটার ইলেকশন সায়েন্টিস্টদের সাথে কথা বলে, যেমন আপনারা জানেন সুন্দরবনে আগে যখন বন্যা হতো, নোনা জলে সমুদ্রের সব ধান নষ্ট হয়ে যেত। আমরা তখন রিসার্চারদের নিয়ে টিম তৈরি করে আমরা সেই ধানটার যে নোনা জলে যে ধানটা নষ্ট হয়ে যেত সেটাকে আমরা আজকে স্বর্ণ ধানে পরিণত করেছি এবং সেটা দারুণ ভালো ধান হচ্ছে। সেই রকম এদের যদি কোনো পোকামাকড়ের কোনো ব্যবস্থা থাকে, সেটা প্রশাসন, তার হেলথ ডিপার্টমেন্ট আছে, তার এগ্রিকালচার ডিপার্টমেন্ট আছে, তার এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট আছে। আমার মনে হয় ইট ইজ মেনলি রিলেটেড টু হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড ইরিগেশন ডিপার্টমেন্ট। এবং টি বোর্ড আছে, বা টি বোর্ড কী করলো কি না করলো আমার দেখার দরকার নেই। আমি
যারা পাতা বিক্রি করে এই চায় বাগান থেকে তুলে, বটলিপ প্লান্ট আছে, তাদের কাছে আমার আবেদন থাকবে সবটাই সংশোধন করার ওদের একটা সুযোগ দেওয়া হোক। ইলেকশনের পরে সব ডিপার্টমেন্টকে প্রশাসনের মতো ওদের সাথে বসে সিদ্ধান্ত নেবে। এখন যাতে ওদের ব্যবসা বন্ধ না হয়, কর্ম বন্ধ না হয়, সেদিকটা দৃষ্টি দেওয়ার জন্য আমি সমস্ত প্রশাসনকে, উত্তরবঙ্গ জেলার প্রত্যেকটা প্রশাসনকে অনুরোধ করছি যে বটলিপ প্ল্যান্ট যেগুলো আছে তাদের বলার জন্য এদের চা পাতাটা কেনা যেন বন্ধ না করে। এটা মানবিক কারণ, এটা কোনো রাজনৈতিক কারণ নয়, এটা মানুষের জীবন জীবিকার লড়াই। ওনারা সবাই এসেছিলেন এবং আমার সাথে সমস্ত সকলের ডিটেলস কথা হয়েছে। আমিও ওনাদের অনুরোধ করেছি আপনারা বন্ধ করবেন না, খুলে রাখুন। এই পর্যন্ত। আর প্লাস আপনারা তো দেখেছেন আজকে সারাদিন বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে, অনেক জনসংযোগ হয়েছে এবং আপনারাও সহযোগিতা করেছেন। আর আগামীকাল থেকে তো আমার পাবলিক মিটিং শুরু হয়ে যাচ্ছে। প্রথম মিটিংটাই আমার আছে মাথাভাঙা করে আমি মালবাজারে, এখানে মিটিং আছে আমার। তারপরে পরশুদিন আবার মনে হয় আমার মিটিং আছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। তারপরের দিনও আমার মিটিং আছে মনে হয় কুচবিহার একটা আছে, করে আমি আসবো না। পরের দিন আমি এতে যাবো রায়গঞ্জ আর তপন আর বালুরঘাট, না রায়গঞ্জ আর বালুরঘাট কনস্টিটুয়েন্সি মিটিংয়ের জায়গাটা তখন আমি জানি, বালুরঘাট আর রায়গঞ্জেরটা কোথায় করছে সেটা আমি দেখে নিতে হবে। হেমদাবাদ। আর 17 তারিখে সম্ভবত আমি আসাম যেতে পারি, কারণ আমাদের 4 জন প্রতিনিধি ওখানে কন্টেস্ট করছে। এই পর্যন্ত। আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা সারাক্ষণ আমাদের সাথে ছিলেন। আমি এখন এসব নিয়ে কোনো কথা বলবো না, যেহেতু এমসিসি আছে। বলতে আমি অনেক কিছু করতে পারি। আগে বাংলার লোককে টি বোর্ডে রাখা হতো, আর পোর্টে রাখা হতো, আর হলদিয়া বন্দরে রাখা হতো, আর ডিবিসিতে রাখা হতো। খোঁজ নিয়ে দেখুন, ইতিহাস ঘাটুন। এখন আমাদের কাউকে রাখা হয় না। কাজে ওদেরটা ওদের উপর ছেড়ে দিন। আমি এ নিয়ে কোনো মন্তব্য করছি না। আমরা নিজেরা যেটুকু পারি, আমি প্রশাসনকে বলবো আমাদের প্রশাসন সেটুকু করে ওদের যাতে ব্যবসা বন্ধ না হয়। ছোট ছোট ব্যবসা, 5 বিঘা জমি কত, ধরুন ওই গেট থেকে দাঁড়িয়ে আছে, ওই রাস্তার ওইটুকু, খুব একটা বেশি জায়গা নয়। ছোট ছোট করে নিজেরা নিজেদের মতো করে। চাষিরা যেমন চাষ করে, ওরাও তেমনি চায়ের চাষ করে, চা পাতার। আসতেই পারেন, প্রত্যেক রাজনৈতিক দলের তার নিজস্ব অধিকার আছে। এটা নিয়ে আমায় কোশ্চেন করছেন কেন? ইলেকশনের সময় সব রাজনৈতিক দলই তাদের প্রোগ্রাম করতে পারে। দেখুন, গভর্নমেন্ট তো মেশিন নয়, সবার কাছে পৌঁছানোর কথাই বলা হয়েছে। কিছু দূরে দূরে হয়তো আছে, বা কেউ আত্মীয় স্বজনের বাড়ি এদিক ওদিক হয়তো গেছে, সেটা হতে পারে। কিন্তু ইনস্ট্রাকশন ক্লিয়ার, ডিজাস্টার ইজ ডিজাস্টার, ইট ইজ ফর অল। যারা অ্যাফেক্টেড হয়েছে সবাই কোনোভাবে বঞ্চিত হবে না। শুধু বাড়ির ব্যাপারটায় আমরা ইলেকশন কমিশনকে লিখেছি ইমিডিয়েট পারমিশন দেওয়ার জন্য, যাতে বাড়িঘরগুলো তৈরি করা যেতে পারে। নির্বাচনের দিন ঘোষণার পর এই প্রথম উত্তরবঙ্গে অনুষ্ঠিত হতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভা। আগামী 4 এপ্রিল কোচবিহার মাথাভাঙায় সভা রয়েছে তাঁর। বুধবার এই সভার প্রস্তুতি পর্ব তুঙ্গে দেখা যায়। নির্বাচনের আগে কোচবিহার 1 নম্বর লোকসভা কেন্দ্রের গুমানিহাটি এলাকায় সভা রয়েছে তার। এদিনের এই সভা নিয়ে জোর কদমে প্রস্তুতি দেখা যায় তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। যদিও একই দিনে কোচবিহারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাও রয়েছে, তবে তৃণমূল কর্মীদের দাবি বৃহস্পতিবারের এই 2 সভার মধ্যে মুখ্যমন্ত্রীর সভাকেই সফল বলা যাবে, কারণ বাংলার মেয়েরা মুখ্যমন্ত্রীর সঙ্গেই থাকবেন। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের জেলায় আসছেন, এটা আমাদের কর্মীদের মধ্যে ভীষণ একটা উৎসাহের বিষয়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, কিন্তু এবারের যেটা আশা, মানুষের মধ্যে যে উৎসাহটা আমরা লক্ষ্য করতে পারছি, তাতে এর আগের বার যে সংখ্যায় মানুষ এখানে হয়েছিল তার দ্বিগুণ মানুষ এবার হবে। প্রধানমন্ত্রী প্রত্যেকবার ভোট যখনই আসে ওনাকে আমরা পাই। নিশ্চিতভাবে এবারও ভোট আসছে, তার দলের প্রচারে তিনি আসেন। ভোট পার হয়ে যাবে, পরে তো আর প্রধানমন্ত্রীর দেখা পাওয়া যাবে না। আপনারা যারা সাংবাদিক রয়েছে, আমরা দেখি সংবাদ মাধ্যমের বিভিন্ন প্রতিনিধিরা বারবার বলেন
প্রধানমন্ত্রীকে শুধুমাত্র মন কি বাত সেখানেই পাওয়া যায়, পরবর্তীতে সংবাদ মাধ্যমে পাওয়া যায় না। নির্বাচনের আগে বিজেপির পোস্টার ছিঁড়ে সন্ত্রাসের সৃষ্টির অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার বিজেপির পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে কোচবিহার জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কোচবিহার জেলা বিজেপির কর্মীরা। বিজেপির যুব মোর্চা জেলা সভাপতির কথায় বেশ কয়েকদিন ধরেই বিজেপির প্রচারের ফ্লেক্স সহ দেওয়াল লিখনের ওপর বিরোধীদের দলের পোস্টার মারার অভিযোগ উঠে আসছিল। তবে পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো সত্ত্বেও তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই এদিন কোচবিহার জেলা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। তাদের কথায় তৃণমূলের বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। দেখুন, ভোট মানে উৎসব আমরা সকলেই জানি, কিন্তু আমাদের বাংলায় যখনই ভোট হয় তখনই সন্ত্রাসের বাতাবরণ আপনারা দেখতে পাচ্ছেন। যে আমাদের কোচবিহার শহর জুড়ে আমাদের যিনি ক্যান্ডিডেট রয়েছেন ভারতীয় জনতা পার্টির, আমাদের নিশীথ প্রামাণিক মহাশয়, তার সমর্থনে যেগুলো পোস্টার, ব্যানার, ফ্ল্যাগ এবং দেওয়াল লেখন হয়েছে বিজেপির পক্ষ থেকে, সেগুলো রাতের অন্ধকারে মুছে ফেলা হচ্ছে। তো এটা কোন রাজ্যে বাস করছি আমরা, যেখানে গণতন্ত্র নেই? গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হচ্ছে। কোচবিহার মানে সন্ত্রাস কেন? আমরা বলতে চাইছি যে আগামীকাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসবেন। আমরা শহর জুড়ে এবং গ্রামীণ এলাকাগুলোতেও আমাদের পোস্টার, ব্যানার লাগানো রয়েছে। সেখানে কালকে যদি কোনো রকম বিশৃঙ্খলা হয়, আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে নামব। আজকে আমরা ডিএম সাহেবের কাছে আসছি, ওনার অগোচরে আমরা নিয়ে আসব বিষয়টি। আমরা পুলিশও কমপ্লেন করেছি, সিবিজিলে আমরা কমপ্লেন করেছি, কোনো রকম প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা আজকে জানাতে এসেছি কালকে যদি কোনো বিশৃঙ্খলা হয়, ভারতীয় জনতা পার্টি, আজকে যুব মোর্চা, মহিলা মোর্চা মিলে এসছে এখানে, আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে লোকসভা নির্বাচনের আগে বুধবার শিলিগুড়ি পুর নিগম 20 নম্বর ওয়ার্ডের প্রচার সারলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গোপাল লামা। এদিন 20 নম্বর ওয়ার্ডের টিকিয়াপাড়া, সুভাষপল্লী, বাগদাকোট এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন প্রার্থী গোপাল লামা। অপরদিকে এই প্রচার কর্মসূচিতে সাধারণ মানুষের উৎসাহ দেখা যায়। প্রার্থীর কথায় জয়ের ব্যাপারে 100% নিশ্চিত তৃণমূল। এদিন প্রার্থীর সঙ্গে দেখা যায় দার্জিলিং জেলা সমদল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষকেও। সাংসদ টুরিস্ট তো ছিলই, সাথে সাথে কয়েকদিন আগে তার একটা যে বক্তব্য আমি দেখলাম, তাতে মনে হয়েছে তিনি একটু মাথায়ও তার কোনো একটা সমস্যা রয়েছে। তা ওনার উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে এই যে আপনি বলেছেন যে ওনার সাথে আমার যা আলোচনা হয়েছে তাতে আমি বিপদে পড়বো, সর্বপ্রথমে একটা কথা বলছি, উনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, উনার সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই। উনাকে আমার ব্যানারে, ফেস্টুনেই দেখা, যা শিলিগুড়িবাসীও দেখেছে, আমারও তাই। এয়ারপোর্টে একদিন আমার দেখা হয়েছিল, উনি বলেছেন দিদি আপ কাহা রেহতে, সেটার উত্তর আমি দিয়েছি। এবং একদিন হয়তো ফোনে কথা হয়েছে, উনি একটা কোনো প্রোগ্রাম করেছিলেন 22 তারিখে রামের জন্ম এদিন, সেদিন আমাকে নিমন্ত্রণ করেছিলেন। আমি স্বভাবত তার নিমন্ত্রণ গ্রহণ করতে পারিনি, আমি যেতেও পারিনি, সেটা আলাদা বিষয়, একটা সামাজিক বিষয় থাকবে। বন্যপ্রাণীর দেহাংশ পাচারের বিরুদ্ধে অভিযানে নেমে বড় সাফল্য পেল বন দপ্তর। প্রায় 5 কেজি ওজনের 2 হাতির দাঁত সহ 2 পাচারকারীকে গ্রেপ্তার করল বনকর্মীরা। ধৃতদের মধ্যে একজন ভুটান আর একজন আলিপুর জেলার বক্সার বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ডুয়ার্স জলপাইগুড়ি সড়কের ঝাঁঝরি এলাকায় হাতির দাঁত সহ পাচারকারীদের গ্রেফতার করে জলপাইগুড়ি বন বিভাগের লাটাগুড়ি রেঞ্জের কর্মীরা। গত নভেম্বর মাসে বক্সার জঙ্গলে হাতি শিকার করে দাঁত নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। এই দাঁত সেই দাঁত কিনা সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। ঘটনা তদন্ত করতে ইতিমধ্যেই এসেছেন বক্সায় কর্তব্যরত বন বিভাগের কর্মীরা। ধৃতদের বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পুরো ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। গতকাল একটা আমাদের সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে ময়নাগুড়ি ঝাঁঝাঙ্গি থেকে দুজনকে ইনফ্যান্ট টাচ সহ দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। সামনে রয়েছে। কোথাকার বাসিন্দা তারা? এর মধ্যে একজন বাক্সার ওখানে উপরে আদমা বলে একটা জায়গা আছে সেখানকার, আর একজন ভুটান ন্যাশনালিস্ট। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? হ্যাঁ, ওরা পাচার করতেই এসেছিল। ওরা একটা স্কুটিতে করে
ইয়েটা টাস্কটা একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসছে। এটা কি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল? অবশ্যই পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে, পাচার ছাড়া তো আর এলিফ্যান্ট টাস্ক এমনি নিয়ে যেতে পারে না। এটার ওজন দুটোর একটার ওজন 2.7 কেজি আর একটা 2.6 কেজি। লোকসভা নির্বাচনের আগে নাকা চেকিংয়ের সময় উদ্ধার 20টি খুকরি, ঘটনায় গ্রেপ্তার 1। শিলিগুড়ি কালিম্পংগামী একটি বাস থেকে এই খুকরিগুলি উদ্ধার হয়। ধৃত ব্যক্তির নাম নূর বাহাদুর কামি, বয়স 53 বছর। তিনি কালিম্পং বোমবস্তি এলাকার বাসিন্দা, পেশায় ব্যবসায়ী। মঙ্গলবার রাতে নাকা চেকিংয়ের সময় পুলিশের সঙ্গে অসঙ্গতি কথা মেলায় পুলিশ তার ব্যাগ তল্লাশি করে এবং তারপরেই 20টি খুকরি পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক 1,60,000 টাকা। এই বিপুল পরিমাণ খুকরি নির্বাচনের আগে কেন কালিম্পং নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ। এই অস্ত্র পাচারের পেছনে কোনো রকম রাজনৈতিক অভিসন্ধি রয়েছে কিনা বিষয়টি দেখছে পুলিশ। মহাকাল মন্দিরে পুজো দিয়ে সাংসদ পদে নিজের মনোনয়নপত্র জমা করলেন দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তা। কয়েকশো কর্মী সমর্থক সহ বিজেপি জোট সঙ্গীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা করেন তিনি। বুধবার দার্জিলিং মহাকাল বাবার মন্দিরে পুজো দেন প্রার্থী রাজু বিস্তা। কয়েকশো কর্মী সমর্থক সহ বিজেপির জোট সঙ্গী দল GNLF, GJM, CPRM সহ নেতাকর্মীদের ভিড় দেখা যায়। জয় নিশ্চিত বিজেপি প্রার্থীর, এদিন এমনই মন্তব্য করেন তিনি। তাকে দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বারের প্রার্থী করায় তিনি দল ও সাধারণ মানুষকেও ধন্যবাদ জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, জনগণ এটা স্থির করে নিয়েছে যে তারা বিজেপিকেই জয়ী করবে। आप जानते हैं लोकतंत्र में एक ये त्यौहार के रूप में इसको मनाया जाता है चुनाव को, और पश्चिम बंगाल में अब की बार का चुनाव कुछ अलग है और पश्चिम बंगाल की तुलना में दार्जिलिंग में चुनाव कुछ अलग प्रकार की होती है। और मैं आपके माध्यम से समस्त जनता से अपील करता हूं कि इस त्यौहार में हम सब शामिल हो, और दार्जिलिंग तराई डूवर्स की जनता का मैं ऋणी हूं कि उन्होंने मुझे इस पवित्र धरती का सांसद होने का अवसर दिया, और ये ऋण मैं कभी भूल नहीं सकता। और एक बार नहीं, दूसरी बात भी मेरे को कैंडिडेट बनने का ये सुअवसर मिला, और मुझे महाकाल बाबा से और यहाँ की जनता से जो आशीर्वाद और जो प्यार मिलता है, मुझे पूरा भरोसा है कि जीत जो है मोदी जी की होगी, भारतीय जनता पार्टी और हमारी अलायंस साथियों की होगी। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রবীণ CPIM নেতা অশোক ভট্টাচার্যের বাড়িতে লাগানো বিজেপির পতাকা। বিজেপির সঙ্গে CPIM এর আঁতাতের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন খোদ শিলিগুড়ির মেয়র গৌতম দেব। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করে বাম ও রামের মধ্যে গোপন সমঝোতা রয়েছে তার অভিযোগ তুলেছেন তিনি। এর আগেও গত লোকসভা ও বিধানসভা নির্বাচনে বামেদের ভোট রাম বা বিজেপিতে যাওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। কারণ বিগত নির্বাচনগুলোতেও তৃণমূলের ভোট অধিকাংশই একই থাকলেও দেখা গিয়েছে বামেদের ভোট শতাংশ কমেছে, অন্যদিকে সেই ভোট বেড়েছে বিজেপির দিকে। সেই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, এটা শিলিগুড়ির মডেলের রেপ্লিকা। তার বাড়িতে রাত থেকে অন্য দলের পতাকা লাগানো রয়েছে আর তিনি তা জানেন না, এটা কি হতে পারে? এর আগেও নির্বাচনগুলোতে দেখা গিয়েছে বামেদের ভোট রামে গিয়েছে। CPM, কংগ্রেস ও বিজেপি তৃণমূল কংগ্রেস রুখতে গোপনে একত্রিত হয়ে নেমেছেন, এখন তা প্রকাশ্যে এসেছে। অন্যদিকে এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন অশোক ভট্টাচার্য। তিনি বলেন, অযথা সবকিছুতেই রাজনীতি করছে গৌতম দেব। আমার দেখা মাত্র পতাকা খুলে দিয়েছি। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিশেষ করে গৌতম দেব বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন। এর বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। অপরদিকে বামেদের সঙ্গে বিজেপির আতাতের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, কেউ ভুলবশত পতাকা লাগাতেই পারে, তবে তা নিয়ে রাজনীতি করা উচিত নয়। গৌতম দেবের মাথা খারাপ হয়েছে।
তিনি কোনো বিকৃত রুচি ছাড়া এটা কখনো কেউ বলতে পারে না। বিকৃত মানসিকতার বলে এই ধরনের ট্রিটমেন্ট করেছেন। আর যিনি লাগিয়েছেন বিজেপির, তিনিও বিকৃত রুচি। তিনি জানেন যে এটা আমার বাড়ি, সিপিআইএমের একজন নেতার বাড়ি, একজন কর্মীর বাড়ি, এরকমভাবে কখনো একটা অনুমতি না নিয়ে কখনো লাগানো যায় না। আমি যখনই দেখলাম এটা, যখনই আমাকে একজন টেলিফোন করে বললেন, আমি দেন বাইরে বাইরে এটা ফেলে দিয়েছি। আমি দেখলাম আমার উল্টো দিকের বাড়িতেও ওটা লাগিয়েছে, আবার একটা বাড়িতেও ফ্লেক্স লাগিয়েছে, কিন্তু উভয়ই। এবং আমি তো বলবো এই ফ্ল্যাগটা লাগানোর দায় নিতে হবে সম্পূর্ণভাবে রাজু বিস্টকে। কেন রাজু বিস্টের পার্টি, তারা তিনি ক্যান্ডিডেট, তার লোকেরাই বা কেন লাগাবে? আর বা গৌতম দেব, তিনি একজন মেয়র এবং তিনিও একজন নেতা তৃণমূল কংগ্রেসের, তিনি কেন এই ধরনের বিকৃত মানসিকতা পরিচয় দেবেন এই ধরনের একটা বিকৃত স্টেটমেন্ট দিয়ে? কেনই বা করবেন? দেখুন, এই ব্যাপারে বিস্তারিত আমার কাছে কোনো তথ্য নেই, আমি বলতে পারবো না। যদি ভারতীয় জনতা পার্টির পতাকা প্রাক্তন মেয়র মন্ত্রীর বাড়ির সামনে কেউ লাগিয়ে থাকে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা, সেটা খোঁজ নিয়ে দেখব। তবে এই নিয়ে তৃণমূল কংগ্রেস বা শিলিগুড়ির বর্তমান মেয়র সাহেব যে বক্তব্য রেখেছেন, আমার মনে হয়, বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, আমার মনে হয় এটা রাজনীতির বিষয় করা উচিত নয়। অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা নিয়ে আমরা নিশ্চিতভাবে রাজনৈতিক দল তারা তর্ক বিতর্ক করবে, মত পক্ষে বিপক্ষে রাখবে, কিন্তু এটাকে নিয়ে রাজনীতি করাটা আমার মনে হয় না কোনো উঁচু দরের রুচিশীল রাজনীতির পরিচিতি। ফলে আমি অনুরোধ করব এই নিয়ে রাজনীতি না করে বরঞ্চ যে বিষয় নিয়ে সারা পশ্চিমবঙ্গে নারীর সম্মান থেকে শুরু করে আর্থিক দুর্নীতি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা জেলে গড়াগড়ি খাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখলে মনে হয় সেটাই ভালো। সেটা নির্বাচন কমিশনে ওনার যাওয়া উচিত। আমরা প্রচারে নয়, নদীতে কাজ হচ্ছিল, সেটা দেখে ফেরার সময় সব পতাকাটা চোখে পড়ে। তখন 12টা 5 বেজেছে। তো রাত্রেবেলা কেউ লাগিয়ে যেতে পারে কারো বাড়ির সামনে পোস্টার, আই মাস্ট অ্যাডমিট, কিন্তু 12টা 5 দুপুরবেলা পতাকাটা ওখানে ভিজিবল থাকছে, এটা কি একটা প্রতীকী চিহ্ন? এটা আমার মনে হয়েছে একজন সচেতন নাগরিক হিসাবে শিলিগুড়ি আমি সেটাই সমাজ মাধ্যমে জানিয়েছি। এর বাইরে বিশেষ কিছু নয়, এর বাইরে তো কিছু আমি লিখিনি। এখন এটা যা মানে হয় তাই। আমরা যখন রাজনীতির ময়দানে আছি, আমার রাজনৈতিক সততা থাকা উচিত। আমি যদি বিজেপির সাথে ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্ট করি, তাহলে সেটা তো প্রকাশ্যে আসা উচিত। যুদ্ধকালীন পরিস্থিতিতে ত্রাণ বিলি শুরু করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। বুধবার ময়নাগুড়িতে ঝড়ে বিধ্বস্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ তুলে দেন জলপাইগুড়ির জেলা শাসক সামা পারভিন ও পুলিশ সুপার খণ্ডবালে উমেশ গণপত। জলপাইগুড়ি জেলা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিধ্বংসী এলাকায় 11টি কমিউনিটি কিচেন চালানো হচ্ছে, যেখানে কয়েক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে খাবার বিতরণ করা হবে। এই খাবারের মধ্যে রয়েছে ভাত, ডাল, ডিম, সবজি। জেলা শাসকের পক্ষ থেকে এও জানানো হয়েছে, এই কমিউনিটি কিচেনে যারা আসতে পারবেন না, তাদের টোটোতে করে সিভিল ডিফেন্সের কর্মীদের পক্ষ থেকে বাড়ি বাড়ি খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ত্রাণ শিবিরে এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিডিও প্রসেনজিৎ কুণ্ডু ও ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ সহ অন্যান্যরা। কি ব্যবস্থা করা হয়েছে? আমাদের তো বাড়ি বাড়ি ফুড দেওয়াই হবে, এবং যেখানে 11টা আমাদের গ্রুয়েল কিচেন চলছে, সেখান থেকে আমাদের প্রত্যেকটা বাড়িতে দুপুরে রাত্রে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। যারা আসতে পারছে না, তাদের বাড়িতে বাড়িতে টোটোতে করে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং সকালের ব্রেকফাস্ট খাবারটা সেটাও কিন্তু বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার হচ্ছে। কী কী খাবার হচ্ছে এখানে? এখানে যেটা হচ্ছে যে এক একদিন যেটা পাচ্ছে আমাদের তরফ থেকে, সেটা হচ্ছে যে ভাত, ডাল, সবজি করা হচ্ছে, বা রাত্রেবেলা ভাত, ডাল, ডিম করা হচ্ছে, বেসিক খাবারগুলো, যাতে ওদের কোনো শারীরিক অসুবিধা না হয়। এবং পিএইচির থেকে জল প্রোভাইড করা হচ্ছে, যাতে কোনো রকম সংক্রামক রোগ বৃদ্ধি যাতে তাদের না হয়। এই অবস্থায় যেহেতু তারা খুব এখন শেল্টারলেস হয়ে আছে, সেই জায়গায় যাতে সম্পূর্ণভাবে শারীরিকভাবেও তারা ঠিক থাকে, সেটা চিন্তা করে আমরা সেই খাবারগুলো প্রোভাইড করি।
নির্বাচনের আগে শিলিগুড়ি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ডাকাতির ছক বানচাল করতে আবার সাফল্য পেল মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া এলাকা থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। জানা যায় এদিন রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে মাটিগাড়া পরিবহন নগর এলাকা থেকে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম অর্জুন দাস, বুবাই দাস ও এমডি মোস্তাফা। পুলিশ সূত্রে খবর, শহরের ডাকাতির উদ্দেশ্যে এদিন রাতে মাটিগাড়া এলাকার প্রায় 12 জন একটি ডাকাত দল ছক কষেছিল। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই বাকিরা পালিয়ে গেলেও রড, টর্চ লাইট, বিভিন্ন অস্ত্রসহ 3 জনকে আটক করেছে পুলিশ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল 2 যুবকের। মোটর বাইকের সাথে ছোট বাসের মুখোমুখিতে সংঘর্ষ ঘটে। ঘটনাটি ঘটেছে মালদার পাখুরিয়া থানার বটতলি এলাকায়। মৃত 2 যুবকের নাম শেখ জামেদুল, বয়স 30 ও শেখ সাজুল, বয়স 25। মৃত 2 যুবকের বাড়ি পকরিয়া থানার গোকুলপুর এলাকায়। ঘাতক ছোট বাসটিকে পুলিশ আটক করলেও চালক পলাতক। ঘটনায় তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ। মালদার ওই দিক থেকে একটা ম্যাক্সি আসছিল, আর এদিক থেকে নগমারের দিক থেকে এই পীরগঞ্জের দিকে যাচ্ছিল বাইকটা, খুবই স্পিডে ছিল, আর সরাসরি গিয়ে ম্যাক্সির সঙ্গে ধাক্কা লেগে গেল। বাইকে কজন ছিল? 2 জন ছিল। তাদের অবস্থা কেমন রয়েছে? তো এটা স্পট ডেড, 2জনেই মারা গেছে। তাদের কোথায় পাঠানো হয়েছে এখন? তাদের সদর হসপিটালে পাঠানো হয়েছে। এটা কোন জায়গা? এটা পীরঘা বটতলা। আপনি কি দেখতে পেলেন? আমি দেখতে পেয়েছি, আমরা এখানেই ছিলাম বসে। আমরা অনেকজনই ছিলাম এখানে। তো ও খুবই স্পিডে আসছিল, করে শব্দটা হচ্ছিল, আর এসে সরাসরি মেরে দিল। আপনার নাম? চিনতে পড়ে গেল। আমার নাম পরেশ মণ্ডল, বাড়ি পীরগঞ্জ। নির্বাচনের আগে ফের উদ্ধার হলো অবৈধ মদ। মঙ্গলবার রাতে শিলিগুড়ি আশিঘর থানার পুলিশ এক ব্যক্তির বাড়ি থেকে এই বিদেশি মদ উদ্ধার করে। এদিন রাতে শিলিগুড়ি সুকান্তনগর এলাকায় অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে অবৈধ বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। ঘটনায় তপন সাহা নামে 40 বছরের বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, এদিন আনুমানিক লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করা হয়। তবে কোথা থেকে এলো এত মদ, তা তদন্তে নেমেছে পুলিশ। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। বাগান শ্রমিকদের সঙ্গে পাতা তুলে মন জয় মুখ্যমন্ত্রী, চা পর্ষদের নির্দেশিকা নিয়ে উদ্বেগ প্রকাশ। জনসমুদ্রে ভেসে মনোনয়ন জমা রাজু বিস্তার, মহাকাল মন্দিরে পুজো দিয়ে বললেন জয় গোর্খা। অশোক ভট্টাচার্যের বাড়িতে বিজেপি পতাকা, শহরে শুরু রাজনৈতিক চর্চা। এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।